ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে থেকে আমরা কম্পিটিটিভ ইংলিশ গ্রামারের ক্লাস করা শুরু করছি। আর আজকে তার প্রথম ক্লাস অর্থাৎ ক্লাস 1। তো এখানে একটু বলে রাখবো যে বিভিন্ন প্রকারের কম্পিটিটিভ এক্সামিনেশন যেমন ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, এসএসসি এবং ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষাগুলোতে ইংলিশ বিষয় অর্থাৎ ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির কিন্তু একটা বেশ ভালো জায়গা রয়েছে। অর্থাৎ এই সমস্ত এক্সামগুলোতে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি বিভিন্ন টপিকের উপর কিন্তু কোয়েশ্চেন সেখানে থাকছে। তো এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব এই যে বর্তমান প্যাটার্ন, যে প্যাটার্নকে ফলো করে এই সমস্ত এক্সামে কোয়েশ্চেন্সগুলো আসছে, সেই প্যাটার্নটিকে ফলো করে আমরা বিভিন্ন এমসিকিউ সলভ করবার মধ্য দিয়ে এই টপিকগুলো সম্পর্কে তোমাদেরকে সহজ এবং সরল ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে উপকৃত হও। ঠিক আছে, তো আশা রাখবো এই ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হবে এবং এই পরীক্ষায় আসা ইংলিশ গ্রামারের উপরে যে কোয়েশ্চেন্সগুলো থাকবে সেগুলো খুব সহজেই সলভ করতে পারবে। তো ক্লাসটি শুরু করবার আগে আমরা একটু দেখে নেব যে ইংলিশ গ্রামারের ঠিক কোন কোন টপিকগুলোর উপরে আমরা একটু জোর দেব। ঠিক আছে, তো ইংলিশ গ্রামারের যে টপিকগুলোর উপরে আমরা জোর দেব সেগুলো হচ্ছে ভয়েস চেঞ্জ, তারপর ন্যারেশন চেঞ্জ, তারপর প্রিপোজিশনস, ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, টেন্সেস, তারপর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তারপরে সেন্টেন্স অর্ডারিং এবং শেষে ফাইন্ডিং এরর্স। এখানকার প্রত্যেকটা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ পরীক্ষায় কিন্তু এই টপিকগুলোর উপরে একের বেশি কোয়েশ্চেন্স এসেছে। তো চলো শুরু করি আজকের এই ক্লাস 1। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। তো এখানে সেন্টেন্সটা দেখে নেব, দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট শকড আস। তো এবার প্যাসিভ ভয়েসের কিন্তু অর্থাৎ ভয়েস চেঞ্জ করবার 5টা স্টেপ আছে। প্রথম স্টেপে আমরা করি কি, যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় লিখি। তো এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি হচ্ছে আস, এটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় নিয়ে গেলে হবে উই। তো এখানকার প্রত্যেকটা অপশানে কিন্তু উই রয়েছে। এবার আমরা দেখে নেব যে কোন অপশানটা সঠিক উত্তর হয়। এবার ভয়েস চেঞ্জের সেকেন্ড স্টেপ অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী একটা বি ভার্ব ইউজ হয়। এখানে অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট টেন্সে রয়েছে অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে। তো এখানে প্যাসিভ ভয়েসে বি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার ইউজ হতে পারে। তো যেহেতু উই এই প্রোনাউনটা একটা প্লুরাল, তাই এখানে কিন্তু বি ভার্ব হিসেবে ওয়্যার বসবে। ঠিক আছে, আর এখানে কিন্তু অপশন এটা বাদ হয়ে গেল কারণ এখানে ওয়াজ রয়েছে। অপশন বি, সি আর ডি এখানে তিনটেতে কিন্তু ওয়্যার রয়েছে। ঠিক আছে, এবার এই অপশন বি আর সি আর ডি এই তিনটের মধ্যে কোনটা কারেক্ট আনসার হয় সেটা দেখব। এবার ভয়েস চেঞ্জের 3 নাম্বার স্টেপ হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা এই ভার্বটার থার্ড ফর্ম আমরা এখানে ইউজ করব। তো এখানে রয়েছে শকড, শকটের V3 বা পাস্ট পার্টিসিপল হচ্ছে কিন্তু শকড। তো এখানে বি, সি, ডি এই তিনটে অপশনে কিন্তু শকড রয়েছে। ঠিক আছে, এবার ভয়েস চেঞ্জের 4 নাম্বার স্টেপ, যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একটা প্রিপোজিশন বাই ইউজ হয়। তবে এই বাইটা যে সব জায়গাতেই বসবে এমনটা কিন্তু নয়। কিছু কিছু বিশেষ ক্ষেত্র আছে যেখানে বাইয়ের পরিবর্তে আলাদা প্রিপোজিশনও বসে, এবং সেগুলো কোন জায়গায় বসে। তো এরকম কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের পরে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ হয়। ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে বাই না বসে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ হয়। ঠিক আছে, তো এরকম কিছু ভার্ব আছে যেমন শকড অ্যাট, নোন টু, ফিল্ড উইথ, সারপ্রাইজড অ্যাট, প্লিজড উইথ, ইন্টারেস্টেড ইন। এই সমস্ত এখানে যে ভার্বগুলো রয়েছে এগুলোর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু বাই না বসে আলাদা প্রিপোজিশন বসেছে। ঠিক আছে, আর এরকমই একটা ভার্ব হচ্ছে শক। তো শকটের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাট ইউজ করি। ঠিক আছে, এখানে অপশন ডিতে কিন্তু কারেক্টলি অ্যাট ইউজ করা রয়েছে। ঠিক আছে, এবার তারপর ভয়েস চেঞ্জের সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটির অবজেক্টিভ কেস প্যাসিভ ভয়েসে আমরা ইউজ করি। তো এখানে যে সাবজেক্টটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় কোনো নাউন বা নাউন ফ্রেজ থাকলে সেটার কোনো পরিবর্তন হয় না, ওটা ওই রকমই বসে, অর্থাৎ শেষে বসবে দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে সেই দিক থেকে গ্রামাটিক্যালি এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, উই ওয়্যার শকড অ্যাট দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কারেক্টলি। কোয়েশ্চেনটা দেখে নেব, দ্য সেক্রেটারি উইথ হিজ ক্লাব মেম্বার্স ড্যাশ আন্ডারটেকেন দ্য ইনিশিয়েটিভ। তো এখানে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর করা হয়েছে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল আছে যে একটা সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট যদি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ
অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়ে যদি যুক্ত থাকে তাহলে এগুলোর আগে যে সাবজেক্টটি থাকে অর্থাৎ প্রথম যে সাবজেক্টটি থাকবে সেইটার পার্সন এবং নাম্বার অনুযায়ী কিন্তু আমাদেরকে ভার্ব বসাতে হবে। তো এখানে উইথ রয়েছে, ঠিক আছে, উইথের আগে রয়েছে সেক্রেটারি, এই সাবজেক্টটা কিন্তু এখানে সিঙ্গুলার, ঠিক আছে, তাই এখানে এই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে ভার্বটা বসাতে হবে সিঙ্গুলার, ঠিক আছে। তো এবার আমরা অপশনগুলো দেখে নেব যে অপশনের ঠিক কোনটা সঠিক উত্তর হবে। অপশানে রয়েছে ইজ, হ্যাজ, হ্যাভ আর ওয়াজ, ঠিক আছে। তো সিঙ্গুলার ভার্ব বিষয়টা কি সেটা একটু বলে নেই, যে সমস্ত ভার্বগুলোকে আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইউজ করি সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যেমন অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ। আর প্লুরাল ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বগুলোকে আমরা প্লুরাল সাবজেক্টের সাথে ইউজ করি সেগুলো হচ্ছে প্লুরাল ভার্বস, যেমন আর, ওয়্যার, হ্যাভ এগুলো, ঠিক আছে। তো এখানে কি বললাম যে এখানে যেহেতু উইথের আগের সাবজেক্টটি সিঙ্গুলার রয়েছে তাই আমাদেরকে এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে। আর এখানে যে সিঙ্গুলার ভার্বটা ইউজ হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি, হ্যাজ, ঠিক আছে। এখানে আরও সিঙ্গুলার ভার্ব ছিল যেমন ইজ, ওয়াজ, এগুলো এখানে বসালে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হতো না, ঠিক আছে। তাই গ্রামাটিক্যালি এবং মিনিংফুলি যে এখানে ভার্বটা ইউজ হলো সেটা হচ্ছে আমাদের অপশন বি, হ্যাজ। এবার কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। ডাইরেক্ট স্পিচটা কী রয়েছে একটু দেখে নেই। মিস্টার রঞ্জন সেড উই ওয়েন্ট টু দ্য পার্টি ইয়েস্টারডে। তো ন্যারেশন চেঞ্জ করবার প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেটা ঠিক কী ধরনের সেন্টেন্স সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা রয়েছে সেটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচ হিসেবে থাকলে তার ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় সে নিয়মগুলো ফলো করে কিন্তু আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো আমরা দেখে নেব অপশনগুলো, যে অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হয়, ঠিক আছে। তো এখানে স্পিকার রয়েছে মিস্টার রঞ্জন, তো প্রত্যেকটা অপশানে কিন্তু মিস্টার রঞ্জন প্রথমেই রয়েছে। তারপরে সেড, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড থাকলে সেডই হয়, আর সেড টু যদি থাকে তাহলে তার পরিবর্তে বসে টোল্ড, ঠিক আছে। তো এখানে সেড রয়েছে তাহলে সেই ক্ষেত্রে হবে সেড, সবগুলো অপশানে সেড আছে। তারপরে এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা ইউজ করি দ্যাট, সবগুলো অপশানে দ্যাট রয়েছে। তারপরে এবার রিপোর্টেড স্পিচে আমরা চলে আসব, এখানে প্রথমে সাবজেক্টটিকে পরিবর্তন করব উই, তো উইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সনটা স্পিকারের পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে। তো মিস্টার রঞ্জন মানে হি, আর এখানে রয়েছে উই, তো উইটা যেহেতু প্লুরালে ছিল তাই হিডেরও কিন্তু প্লুরাল ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ ইউজ হবে এখানে দে। আর এখান থেকে আমাদের অপশন এ আর অপশন সি বাদ চলে গেল। এবার অপশন বি আর ডি এই দুটোর মধ্যে দেখতে হবে যে কোনটা সঠিক উত্তর। তাহলে আমরা চেঞ্জ করলাম উই, এবার তারপরে ভার্বটাকে চেঞ্জ করব, অর্থাৎ টেন্স চেঞ্জ করতে হবে। এখানে রয়েছে ওয়েন্ট, ঠিক আছে। এবার ওয়েন্ট অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে, আবার এদিকেও দেখছি যে রিপোর্টিং ভার্ব সেড এটাও কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। তো ন্যারেশন চেঞ্জের একটা নিয়ম আছে যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের পাস্ট টেন্সে কিন্তু জাম্প করে, অর্থাৎ জাম্প করে মানে কি, যে যদি সিম্পল পাস্টে থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তো এখানে রিপোর্টেড স্পিচে থাকা যে সেন্টেন্সটা সেটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, তাহলে এটা জাম্প করে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ছিল ওয়েন্ট হয়ে যাবে হ্যাড গন, ঠিক আছে। তাহলে এবার অপশনগুলোর মধ্যে দেখে নেব যে কোথায় ঠিকঠাক লেখা রয়েছে। তো এখানে অপশন ডিতে কিন্তু ঠিকঠাক রয়েছে হ্যাড গন, ঠিক আছে। তারপর টু দ্য পার্টি এটা যেরকম আছে সেরকমই বসবে, আর শেষে রয়েছে ইয়েস্টারডে, ইয়েস্টারডের পরিবর্তে আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে বসাই দ্য প্রিভিয়াস ডে, অর্থাৎ অপশন ডি, অপশন ডিটাই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে সঠিক হচ্ছে আমাদের অপশন ডি, মিস্টার রঞ্জন সেড দ্যাট দে হ্যাড গন টু দ্য পার্টি দ্য প্রিভিয়াস ডে। চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেনে। এবার কোয়েশ্চেন নাম্বার 4, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোয়িং পার্টস অফ দ্য সেন্টেন্স, ইফ নো এরর ইজ ফাউন্ড চুজ নো এরর। তো এরর ফাইন্ডিংয়ের উপরে কোয়েশ্চেন। এবার এখানে অপশানে থাকা যে সেন্টেন্সের পার্টগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। নাইদার জ্যাক নর হিজ ক্লাসমেটস হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক হুইচ ওয়াজ গিভেন ইয়েস্টারডে। তো এখানে নাইদার আর নট রয়েছে, তো একটা রুল আছে যে নাইদার নট দিয়ে একের বেশি সাবজেক্ট যুক্ত থাকলে যে সাবজেক্টটা ভার্বের কাছাকাছি থাকে সেই সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটা ইউজ হয়। তো এখানে রয়েছে
হিজ ক্লাসমেটস এই সাবজেক্টটা অনুযায়ী কিন্তু এখানে ভার্ব ইউজ হবে। তো হিজ ক্লাসমেটস এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল, তো এখানে হ্যাজ না হয়ে কিন্তু হ্যাভ হওয়া উচিত ছিল, অর্থাৎ ভার্বটা আমাদের প্লুরাল হওয়া উচিত ছিল। ঠিক আছে, তার মানে আমাদের ভুলটা কিন্তু রয়েছে এখানে অপশন বিতেই। তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন বি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। Question number 5. The manager having agreed the workers called off the strike to increase the wages and return to work. তো এখানে যে সেন্টেন্সের পার্টগুলোকে আলাদা করে রাখা হয়েছে সেগুলোকে সাজিয়ে একটা প্রপার সিকোয়েন্স আমাদেরকে দেখাতে হবে। তো এখানে গ্রামাটিক্যাল যে রুলটা ইউজ করা হয়েছে বা যে গ্রামারের রুলসটার উপর বেস করে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এটার কানেকশন রয়েছে জয়নিং সেন্টেন্সের সাথে। ঠিক আছে, জয়েন করবার সময় আমরা কি করতাম, যে জয়েন করবার সময় দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি আলাদা হতো তাহলে প্রথম সাবজেক্টটার সাথে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতাম। ঠিক আছে, নমিনেটিভ অ্যাবসলিউট মানে সাবজেক্টের সাথে একটা নন ফাইনাইট ভার্ব ইউজ করতাম। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এইখানে এই সেন্টেন্সটার সিকোয়েন্স হবে। আর সেই অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আনসারটা হবে দ্য ম্যানেজার হ্যাভিং এগ্রিড টু ইনক্রিজ দ্য ওয়েজেস, অর্থাৎ পি এর পরে আর, তারপরে আসবে কিউএস, অর্থাৎ দ্য ওয়ার্কার্স কল্ড অফ দ্য স্ট্রাইক অ্যান্ড রিটার্ন টু ওয়ার্ক। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, PRQS। দ্য ম্যানেজার হ্যাভিং এগ্রিড টু ইনক্রিজ দ্য ওয়েজেস, দ্য ওয়ার্কার্স কল্ড অফ দ্য স্ট্রাইক অ্যান্ড রিটার্ন টু ওয়ার্ক। এবার পরের কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 6। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং, অর্থাৎ সিনোনিম আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে ওয়ার্ড রয়েছে ডেরোগেটরি। সবার প্রথমে দেখে নেব যে ডেরোগেটরি ওয়ার্ডটার অর্থ কী। তো এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে মর্যাদাহানিকর বা অবমাননাকর। এবার অপশনগুলোর অর্থ আমরা একে একে দেখে নেব। অপশন এতে রয়েছে ইনফিউরিয়াস, ইনফিউরিয়াস মানে হচ্ছে ক্রুদ্ধ বা রাগত। তারপর অপশন বি শ্যাটারিং, শ্যাটার মানে হচ্ছে কোনো কিছু ভেঙে দেওয়া, তো শ্যাটারিং মানে আমরা ধ্বংসাত্মক ধরে নিতে পারি। এবার অপশন সি রয়েছে ডিসপ্যারেজিং, এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে অবজ্ঞাসূচক বা তাচ্ছিল্যকর। আর অপশন ডিতে রয়েছে ডিস্ট্রাকটিভ, তো ডিস্ট্রাকটিভ এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে আমাদের ধ্বংসাত্মক। তাহলে এই দিক থেকে মিনিংফুলি যে ওয়ার্ডটা ডেরিভেটিভ সিনোনিম সেটা হচ্ছে আমাদের অপশন সি, ডিসপ্যারেজিং। ঠিক আছে, এবার চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 7। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং। এখানেও আমাদেরকে সিনোনিম খুঁজে বের করতে হবে। তো এখানে ওয়ার্ডটা রয়েছে অ্যাডমনিশ। এবার অ্যাডমনিশের অর্থ হলো তিরস্কার করা বা বকুনি দেওয়া। এবার অপশনের প্রথমে রয়েছে এ ওয়ার্ন মানে হচ্ছে সাবধান করা, তারপর এসকেপ মানে হচ্ছে পালানো, ওয়ার্শিপ মানে হচ্ছে পুজো করা, আর অপশন ডি ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করা বা বন্টন করা। তো মিনিংফুলি যেটা অ্যাডমনিশের সিনোনিম সেটা হচ্ছে আমাদের অপশন এ ওয়ার্ন। ঠিক আছে, তো সিনোনিমের ক্ষেত্রে কিন্তু একেবারেই যে ওয়ার্ডটা থাকবে সেরকমই যে অর্থ হবে এমন ওয়ার্ড কিন্তু অপশানে নাও থাকতে পারে, তবে মোস্ট নিয়ারলি যেটা থাকবে সেটাই কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। এবার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। সাবলাইম, তো সাবলাইম এই ওয়ার্ডটার অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। তো সাবলাইমের অর্থ কি প্রথমে জেনে নেই। সাবলাইম মানে হচ্ছে সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম, যেটা সবচেয়ে ভালো। তারপরে এবার আমরা অপশনগুলো দেখে নেব অর্থ সহকারে। প্রথমে রয়েছে অ্যামিউজিং মানে হচ্ছে মজাদার। তারপরে লুডিক্রুয়াস মানে হচ্ছে আজগুবি বা হাস্যকর। তারপরে হিলারিয়াস মানে হচ্ছে আমাদের আনন্দপূর্ণ। তারপরে মিন মানে হচ্ছে নিকৃষ্ট, মানে নিম্নমানের বা নিচু মানের। তাহলে এখানে যে অ্যান্টোনিমটি সাবলাইমের অ্যান্টোনিম হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, মিন, সাবলাইম মিন। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে আসব। তো কোয়েশ্চেন নাম্বার 9। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। তো এটাও অ্যান্টোনিমের উপরেই একটা কোয়েশ্চেন, রিট্রিট। তো রিট্রিট এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে আমাদের ফিরে আসা বা ফিরে যাওয়া। অপশনগুলো অর্থ সহকারে দেখব। হেভেন মানে হচ্ছে স্বর্গ, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, অ্যাডভান্স মানে এগিয়ে আসা বা এগিয়ে যাওয়া, তারপর এগ্রেস মানে হচ্ছে বহির্গমন। ঠিক আছে, তাহলে গ্রামাটিক্যালি বা মিনিংফুলি যেটা এখানে সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের অপশন সি, অ্যাডভান্স। রিট্রিট মানে ফিরে আসা, অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়া। এবার কোয়েশ্চেন নাম্বার 10। 4 alternatives are given for the idiom or phrase underlined in the sentence.
চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ। তো এখানে ইডিয়ম কিংবা ফ্রেজের উপরে কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেনটা দেখে নেব। আই স্টেড অ্যাট হোম বিকজ আই ওয়াজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে। তো আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়মটার অর্থ আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। তো অ্যাকচুয়ালি আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়মটার অর্থ হচ্ছে অসুস্থ অর্থাৎ সিক। তাহলে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি। ঠিক আছে, পুরোপুরি এই ইডিয়মগুলো মুখস্থ করবার বিষয়, এখানে গ্রামাটিক্যাল বা কোনো ট্রিকের কোনো বিষয় নেই। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 11, fill in the blank with the suitable article. If no article is required, choose no article. Mr. Dasgupta went first to dash Mexico and then to dash USA. তো এখানে প্রথম শূন্যস্থানের পরে রয়েছে মেক্সিকো, অর্থাৎ এটা একটা জায়গার নাম, মানে প্রপার নাউন। তো প্রপার নাউনের আগে আমরা জেনারেলি কোনো আর্টিকেল ইউজ করি না, তো এখানে তাই নো আর্টিকেল হবে। আর শেষে রয়েছে ইউএসএ। তো ইউএসএ কতকগুলি খণ্ড নিয়ে তৈরি হওয়া একটা দেশ। তো এরকম খণ্ড নিয়ে তৈরি কোনো দেশ থাকলে সেই দেশটার নামের আগে কিন্তু আমরা আর্টিকেল দা ইউজ করে থাকি, তাহলে এই ক্ষেত্রে বসবে দা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। মিস্টার দাশগুপ্তা ওয়েন্ট ফার্স্ট to Mexico and then to the USA. এবার কোয়েশ্চেন নাম্বার 12, fill in the blank with the suitable preposition. খুব ইম্পর্টেন্ট টপিকের উপরে কোয়েশ্চেন। মর্নিং এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ স্টাডিজ। তো অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেনের উপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে কোয়েশ্চেন, এগুলো মুখস্থ করবার বিষয়। তো বেনিফিশিয়ালের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইউজ হয় টু, অর্থাৎ বেনিফিশিয়াল টু হয়। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। মর্নিং এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্টাডিজ। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। আবারও প্রিপোজিশনের উপরে কোয়েশ্চেন। দ্য পার্টি স আ ওন্ডেড লায়ন হোয়াইল পাসিং ড্যাশ দ্য ডেন্স ফরেস্ট। কোন প্রিপোজিশনটা বসবে? ইন, ইনটু, থ্রু নাকি অ্যালং? তো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে আমরা প্রিপোজিশন হিসেবে কিন্তু ইউজ করি থ্রু, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু প্রিপোজিশন থ্রু ইউজ হবে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, থ্রু। দ্য পার্টি স আ ওন্ডেড লায়ন হোয়াইল পাসিং থ্রু দ্য ডেন্স ফরেস্ট। এবার কোয়েশ্চেন নাম্বার 14, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইফ দ্য গভর্নমেন্ট ড্যাশ ইনিশিয়েটিভস দ্য ফ্যাক্টরিজ উইল ওয়ার্ক অ্যাকর্ডিংলি। তো এটা কন্ডিশনাল ক্লজের উপরে কোয়েশ্চেন। তো কন্ডিশনাল ক্লজের একটা নিয়ম আছে যে একই সেন্টেন্সে কন্ডিশনের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট ইউজ হলে তার পরবর্তী অংশে কিন্তু আমরা সিম্পল ফিউচার ইউজ করি, অর্থাৎ সিম্পল ফিউচারের সাথে কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ হয়। ঠিক আছে, তো এখানে অলরেডি একটা সিম্পল ফিউচার ইউজ করা রয়েছে, একটা পার্টে উইল ওয়ার্ক রয়েছে, তার মানে সিম্পল ফিউচার ইউজ করা রয়েছে। তাহলে অন্য যে জায়গায় অন্য পার্টটিতে যে শূন্যস্থান রয়েছে সেখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ হবে। আর সেই দিক থেকে গ্রামাটিক্যালি যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে আমাদের অপশন বি, টেক্স। ইফ দ্য গভর্নমেন্ট টেক্স ইনিশিয়েটিভস দ্য ফ্যাক্টরিজ উইল ওয়ার্ক অ্যাকর্ডিংলি। ঠিক আছে, এখানে দ্য গভর্নমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা টেক্স হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 15, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এই টপিকটার উপরে কিন্তু এই সমস্ত এক্সামিনেশনে কোয়েশ্চেন্স থাকছে, তো সেই জন্য এখানে কোয়েশ্চেন্স রাখা হয়েছে। এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা আমাদেরকে চুজ করতে হবে। অপশানগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাক্সেসিবল। ঠিক আছে, তো যেটা স্পেল কারেক্টলি রাখা হয়েছে এখানে সেটা হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, CCSS মনে রাখতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 16, চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কোয়েশ্চেনটা দেখে নেব। আই ড্যাশ হিম সিন্স 2020। তো এইরকমই কোয়েশ্চেন্স কিন্তু WBCSেও এসেছিল। ঠিক আছে, তো এখানে বলে রাখি টেন্সের একটা নিয়ম আছে যে পার্টিকুলার টাইম রেফারেন্সের সাথে কিন্তু আমরা হয় পারফেক্ট টেন্স ইউজ করি, নইলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। ঠিক আছে, এখানে থাকা অপশানগুলোর মধ্যে শুধুমাত্র পারফেক্ট টেন্সেরই অপশন আছে, তো তাহলে এখানে পারফেক্ট টেন্সের যে ভার্বের ফর্মটা অপশন হিসেবে আছে সেই অপশানটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, আর সেই দিক থেকে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, হ্যাভ নোন। আই হ্যাভ নোন হিম সিন্স 2020, কারণ সিন্স 2020 একটা পার্টিকুলার টাইম রেফারেন্স। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 17, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি সাবস্টিটিউট ফর দ্য ফলোয়িং। তো সেন্টার অফ অ্যাট্রাকশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে কোয়েশ্চেন। অপশনগুলো আমরা এবার একে একে দেখে নেব।
এখানে অপশন এ সিনিক, সিনিক মানে হচ্ছে আ পার্সন হু ইজ নিয়ার্স অ্যাট দ্য বিলিভস অফ আদার। তারপর অপশন বিতে রয়েছে সিনিকিউর, সিনিকিউর মানে হচ্ছে আ জব উইথ হাই স্যালারি বাট আ লিটল রেসপন্সিবিলিটি, অর্থাৎ এমন একটা জব যেখানে বেতনটা বেশি কিন্তু দায়িত্বটা খুব কম। এবার অপশন সি সাইনোসিওর, সাইনোসিওর মানেই হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন। আর অপশন ডি কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি মানে হচ্ছে পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, তাহলে এখানে মিনিংফুলি যে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে আমাদের অপশন সি সাইনোসিওর, সেন্টার অফ অ্যাট্রাকশন। এবার কোয়েশ্চেন নাম্বার 18, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি সাবস্টিটিউট ফর দ্য ফলোয়িং, ইনকেপেবল অফ বিং রিড। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরেই কোয়েশ্চেন। তো অপশনগুলো দেখে নেব। ইনকরিজিবল, ইনকরিজিবল মানে হচ্ছে ইনকেপেবল অফ বিং কারেক্টেড, অর্থাৎ সংশোধন যেটা করা যায় না। তারপর অপশন বিতে রয়েছে ইনঅ্যাক্সেসিবল, ইনঅ্যাক্সেসিবল মানে হচ্ছে আ প্লেস অর পার্সন দ্যাট ক্যান নট বি এন্টার্ড ইজিলি। ঠিক আছে, তারপরে অপশন সি ইনঅডিবল, ইনঅডিবল মানে হচ্ছে ইনকেপেবল অফ বিং হার্ড, যেটা সহজে শোনা যায় না। আর অপশন ডি ইললেজিবল, এই ইললেজিবল মানেই হচ্ছে ইনকেপেবল অফ বিং রিড। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি ইললেজিবল। এবার কোয়েশ্চেন নাম্বার 19, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ফর দ্য ফলোয়িং ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আবারও ন্যারেশন চেঞ্জ। তো ডাইরেক্ট স্পিচটা দেখে নেব কি আছে। মাই ফ্রেন্ড সেড আই অ্যাম লিভিং টুডে। তো এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই অনুযায়ী ন্যারেশন চেঞ্জটা আমাদেরকে করতে হবে। তো এখানে প্রথমে মাই ফ্রেন্ড এটা স্পিকার, এটাই প্রথমে বসবে। প্রত্যেকটা অপশানে রয়েছে মাই ফ্রেন্ড। এবার একে একে দেখে নেব যে কোন অপশানটা সঠিক উত্তর হয়। তারপর সেইড, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড থাকলে সেইডই হয়, সেটাও সবগুলো অপশানে রয়েছে। তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বসাই দ্যাট, এখানে দ্যাটও ইউজ করা রয়েছে। এবার রিপোর্টেড স্পিচের বিভিন্ন অংশগুলো চেঞ্জ করব। প্রথমেই রয়েছে আই, অর্থাৎ সাবজেক্টটিকে চেঞ্জ করব। এই আইটা কিন্তু ফার্স্ট পার্সনটা কিন্তু স্পিকার অনুযায়ী চেঞ্জ হবে। তো এখানে মাই ফ্রেন্ড অর্থাৎ হি, তাই এখানে কিন্তু হি ইউজ হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা অপশনে এখানে হি রয়েছে। তারপরে ভার্বের পোর্শন রিপোর্টেড স্পিচে অ্যাম লিভিং, তো এখানে টেন্স চেঞ্জ করব আমরা। ভার্বের চেঞ্জ মানে হচ্ছে টেন্সের চেঞ্জ করা। তো ন্যারেশন চেঞ্জের একটা নিয়ম ছিল যে রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচে যে টেন্সটা থাকবে সেটাকে পাস্ট টেন্স করতে হবে। তো এখানে রিপোর্টিং ভার্বটি পাস্টে রয়েছে অর্থাৎ সেইড। তো এটার যে রিপোর্টেড স্পিচ সেটা আছে কিসে, সেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে পাস্ট করলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ছিল অ্যাম লিভিং হয়ে যাবে ওয়াজ লিভিং বা ওয়্যার লিভিং। এখানে যেহেতু সাবজেক্টটা হি হচ্ছে তাই এই ক্ষেত্রে কিন্তু ইউজ হবে ওয়াজ লিভিং। এবার তার মানে এখানে আমরা দেখতে পেলাম যে অপশন বি আর ডি দুটোর মধ্যে আনসার হবে। এবার রিপোর্টের স্পিচে রয়েছে টুডে, আর টুডে থাকলে আমরা বসাই তার পরিবর্তে দ্যাট ডে। ঠিক আছে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 20, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভ ভয়েস। আবারও ভয়েস চেঞ্জের উপরে কোয়েশ্চেন। তো আমরা সেন্টেন্সটা দেখে নেব, দে কুড সলভ দ্য প্রবলেমস। তো এখানে আমরা এই অ্যাক্টিভ ভয়েসটিতে মডাল দেখতে পাচ্ছি, আর মডাল প্যাসিভ করবার সময় কিন্তু একটা ভিন্ন নিয়ম ফলো করা হয়। আর সেই নিয়মটা কি আমরা একটু দেখে নেব। সেই নিয়মটা হচ্ছে যে প্রথমে অবজেক্ট বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যে মডালটা থাকবে সেই মডালটা বসবে, তারপর একটা বি বসবে, তারপরে V3 বসবে, তারপর প্রিপোজিশন বাই, আর তারপর বসবে সাবজেক্টের অবজেক্টিভ কেস। ঠিক আছে, তো চলো এই অনুযায়ী আমরা চেঞ্জ করে দেখি যে এখানে থাকা অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর। তো প্রথমে অবজেক্টটিকে আমরা নিয়ে আসবো, দ্য প্রবলেমস সবগুলো অপশানে রয়েছে। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যে মডেলটি থাকে সেটাই আমরা ইউজ করব। তাহলে এখানে আছে কুডই ইউজ হবে, আর এইখানে অপশান বি কিন্তু বাদ চলে গেল। তারপরে একটা বি বসবে, বি বসবে, সেটাও বসানো হলো। তার মানে এখন পড়ে থাকলো অপশান সি আর ডি। ঠিক আছে, তারপর ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তো সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড আমরা সকলেই জানি, সেটা বসাবো। আর এখানে কিন্তু অপশান সিটা সঠিকের দিকে যাচ্ছে, কারণ অপশান ডিতে কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়নি। তারপরে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী একটা প্রিপোজিশন বাই বসানো হলো, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট দে তার অবজেক্টিভ কেস দেম ইউজ করা হলো। এই হয়ে গেল ভয়েস চেঞ্জ। অর্থাৎ গ্রামাটিক্যালি এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি, দ্য প্রবলেমস কুড বি সলভড বাই দেম। তো এর সাথে সাথেই আমাদের এই এই কম্পিটিটিভ ইংলিশ গ্রামারের
যে ক্লাস 1 ছিল সেটা শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।